কাল থেকে রিবা আসবে না। সব কাজ তোমাকেই করতে হবে। বুঝতে পারছো? বিয়ের একদিনের মাথায় শাশুড়ির মুখে এই কথা শুনে চমকে গেলেও বিশেষ অবাক হলাম না আমি। ওনার চরিত্র সম্বন্ধে আগে একটু ধারণা পেয়েছিলাম আমার বান্ধবী তিথির কাছ থেকে। তিথি আমার স্কুল জীবনের বান্ধবী। স্কুল কলেজে আমরা একসঙ্গেই পড়েছি। বিশ্ববিদ্যালয় ও একই, কিন্তু ভিন্ন ডিপার্টমেন্টে। ওর সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের চেয়েও একটু বেশি। এখন তো আবার আত্মীয়তা হয়ে গেছে। তিথি আমার স্বামীর ফুফাতো বোন। যদিও ওই লোকটাকে স্বামী বলতে আমার একটু ইচ্ছে করে না, কিন্তু এখন আর কি করা। বিয়ে যখন হয়ে গেছে, তখন তো আর ফিরে নেবার উপায় নেই। যাক, সে কথায় পরে আসছে। আমাকে চুপ করে থাকতে দেখে উনি আবারও বললেন, কি কইলাম বুঝতে পারতেছো না? আমি নির্বিকার কণ্ঠে বললাম, জি বুঝেছি। কি কি কাজ করতো রেবা? সবই করতো। সবই মানে কি? আমার বলার ধরন দেখে উনি একটু থমকালেন, কিন্তু নিয়ে গেলেন না। কাটা কাটা গলায় বললেন, সকালে নাস্তা বানানো, ধোয়া পাকলা, ঘর মোছা, কাপড় ধোয়া, সবই। সব এখন থেকে আমাকে করতে হবে? হ। কেন? কামকাজ কিছু জান না? বাপ মায়ে কিছু? কত বেতন দেবেন রেবাকে? উনি বেশ তেড়ে উঠে বললেন, কেন? তোমার এই বেতন দেওয়া লাগবো নাকি? রেবা কি বেতন ছাড়া এসব কাজ করতো? উনি এবার বেশ ফুঁসে উঠে বললেন, রেবারে তো ভাত দিতাম না। তুমি তো ভাত খাইবা, আবার বেতনও চাও। আমাকেও ভাত দিতে হবে না। কি বললা? রেবার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? কেন? ফোন নাম্বার দিয়ে কি করবা? কাজের ডিটেলসগুলো একটু জেনে নিতাম, আর বেতনটাও জানা যেত। আপনি যেহেতু বলছেন না, এবার উনি সত্যি সত্যি রেগে গেলেন। এখন ওনাকে একটা অতিকায় তেলাপোকার মতো লাগছে। শুরু দুটো এন্টেনার অভাব। উনি তেলাপোকার মতো স্থির দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর হেসে ফেললেন। বলতে বাধা নেই, ভদ্রমহিলা দেখতে বেশ সুন্দরী। ধবধবে ফর্সা গায়ের রং। সেলের মতো কালো না। খয়েরি রঙের শাড়িটা মানিয়েছে ভীষণ। যদিও খয়েরি শাড়িতে তাকে আরো বেশি করে তেলাপোকা মনে হচ্ছে। তবে একটা কথা না বললেই নয়, তার হাসি দেখে আমি রীতিমতো ধাক্কা খেলাম। আমার ধারণা ছিল এমন হাসি শুধু আমিই হাসতে পারি। যে হাসির অর্থ হলো, বাছা ধন তুমি জানো না তুমি কার সঙ্গে খেলায় নেমেছ। এতদিন ঘুঘু দেখেছো কিন্তু ফাঁদ দেখোনি। আজ বুঝবে ফাঁদ কেমন হয়, বাঁশের কঞ্চি না কাটার তারে। আমি বোধহয় তার হাসি দেখে মুগ্ধ হয়ে আমার বিখ্যাত হাসিটা উপহার দিলাম। ছোটবেলা থেকেই আমি অনেকগুলো হাসি আয়ত্ত করেছি। বিশেষ বিশেষ মুহূর্তে এই হাসিগুলো ভীষণ কাজে দেয়। এর মধ্যে সবচাইতে যেটা ফলপ্রসূ, এই মুহূর্তে সেটাই ব্যবহার করলাম। এর অর্থ হলো, আমি ভাজা মাছ উল্টে খেতে জানি না। উল্টে খাওয়া তো দূরে থাক, সারা জীবন ভাজা মাছই খাইনি। সিদ্ধ মাছকে জীবন পার করেছি, তাও লবণ হলুদ ছাড়া। মুহূর্তেই ওনার মুখের হাসি মুছে গেল। উনি তীক্ষ্ণ কণ্ঠে বললেন, এখন নিচে যাও, মেহমানরা খাইয়ে বসবো। অগোর সাথে থাকো। খাওয়া শেষ হলে তারা বিদায় হবে। যাহা আজ্ঞা। এ কথাটা অবশ্য জোরে বললাম না, মনে মনেই বললাম। যা বুঝলাম, এই মহিলার সঙ্গে থাকতে হলে বেশিরভাগ কথা মনে মনেই বলতে হবে। সিঁড়ি দিয়ে নামার সময় আমার মুকুলের সাথে দেখা হলো। ও আমাকে দেখে ব্যস্ত ভঙ্গিতে বলল, তুলি একটু উপরে আসবে? এই লোকের সঙ্গে উপরে যাবার কোনো ইচ্ছে আমার নেই। এমনিতে একে আমার অসহ্য লাগে। এছাড়া একটা কারণ, ওপরতলায় মা ছেলের ঘর পাশাপাশি। উনি আবার নাগমণি পাহারা দেবার জন্য ছেলেকে পাশের ঘরে এনে রেখেছেন। যেতে হলে এখন ওই মহিলার ঘরের সামনে দিয়ে যেতে হবে। এই মুহূর্তে সেটা করার কোনো ইচ্ছে আমার নেই। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ও আবারও বলল, কি হলো, এসো। নাকি এখনো রাগ করে আছো? আমি ভ্রু কুচকে তাকালাম। রাগ করার বিষয়টা ঠিক বুঝলাম না। ওর ওপর রাগ করার কি আছে? ওকে, দুদিন আগে তো ওকে আমি চিনতামই না। রাগ তো হচ্ছে আমার বাবা মায়ের ওপর। এত করে বলার পরেও কিছুতেই বুঝলো না। এরকম একটা খোকসের গলায় ঝুলিয়ে দিল। যতই আমি তাদের বোঝানোর চেষ্টা করি যে ছেলে আমার পছন্দ হয়নি, ততই তারা ওর হয়ে অকালতে শুরু করে। বারবার একই কথা, কেন পছন্দ না? এত সুন্দর ছেলে, 6 ফুটের ওপর লম্বা, শ্যামলা। তোর কি ইঁদুরের মতো সাদা ছেলে পছন্দ? রাগে আমার কথা বন্ধ হয়ে যায়। লম্বা হলে কি মানুষ সুন্দর হয়ে যায়? কাকতাড়ুর মতো শরীর, কানগুলো খরগোশের মতো, কথায় কথায় দাঁত কেলিয়ে হাসে। সেই দাঁতও মোলর মতো। ছোটবেলায় ঠাকুরমার ঝুলিতে পড়েছিলেন। কুলোর মতো কান, আর মোলর মতন দাঁতের রাক্ষস। এত তার যমজ ভাই। শত চেষ্টা করেও আমি বাবা মাকে কিছুতেই বোঝাতে পারিনি। ছেলে ভেতরে কেমন, সেটা কেউ দেখল না। সবাই দেখল তার এমবিএ ডিগ্রি, মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি, ঢাকায় 3 তলা বাড়ি। কিন্তু আসল কথা তো আমি কাউকে বলতেই পারলাম না। এই ছেলে আমাকে পছন্দ করেছে আমার শরীর দেখে। স্কুল জীবন থেকে ক্লাসের পরে আমি তিথিদের বাড়িতে যেতাম।
বাবা মা দুজনেই চাকরি করায় বাড়িতে কেউ থাকতো না। বাবা অফিস শেষ করে ফিরে ফিরে রাত হতো। মা স্কুল শেষ হতো 5টায়। বাড়ি পৌঁছাতে 6টা বেজে যেত। একা বাসায় থাকতে আমার ভয় করতো না, তবে কেমন একটা অস্বস্তি হতো, বিশেষ করে একটা ঘটনার পর থেকে। যাক, সে কথা অন্য সময় হবে। কলেজে উঠে ও আমার ওই স্বভাব গেল না। আমি প্রায় প্রতিদিনই ওর সঙ্গে ওদের বাসায় চলে যেতাম। বাবা রাতে ফেরার সময় আমাকে নিয়ে বাড়ি ফিরতেন। তিথিদের বাড়ি পুরনো ঢাকায়। 8 কাঠা জায়গার ওপর বিশাল বাড়ি। বাইরে থেকে দেখলে এতটা বড় বোঝা যায় না। সামনের দিকে সব দোকান। এবারের বয়স প্রায় 85 বছর। তিথির দাদুর বাবা করেছিলেন এই বাড়ি। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়াতে পুরোটাই তিনিই পেয়েছেন। তিথির বাবারা 4 ভাই। তিথির বাবা সবচাইতে বড়। দাদু ওনার সঙ্গেই থাকেন। আগে বাড়ির পেছনের দিকে 4টা ঘর ছিল, আর সামনে পুরোটাই উঠান। উঠান ভর্তি আম কাঁঠালের গাছ। এই সব গল্পই আমি দাদুর কাছ থেকেই শুনেছি। পরবর্তীতে সবাই বিল্ডারের কাছে দিয়ে ফ্ল্যাট করতে চেয়েছিলেন, কিন্তু দাদুর জন্য পারেননি। উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যেদিন এ বাড়ির একটা ইটও ভাঙা হবে, সেদিন তিনি ছাদের ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবেন। এই কথা শোনার পর কেউ আর তাকে ঘাটায়নি। পেছনের পুরনোর 4টা ঘরের ওপর 3 তলা করে তিথিরা থাকে। ছোট 3 চাচা মিলে সামনের দিকে 4 তলা বিল্ডিং তুলেছেন। এক একজন এক একটাতেই থাকে, বাকিগুলো ভাড়া। ওর চাচাতো ভাই বোনদের সাথে আমার খুব ভাব। তিথির মা রেহান আন্টিও আমাকে অসম্ভব স্নেহ করেন। ছোটবেলা থেকে যাতায়াত ছিল বলে আমি কেমন ওদের পরিবারের একজন হয়ে গিয়েছিলাম। ওদের পুরনো বাড়ির ছাদটা আমার ভীষণ প্রিয়। আমাদের নিজেদের বাড়িটা লালমাটিয়ার একটা বিশালবহুল অ্যাপার্টমেন্টে। আধুনিক জীবনযাত্রার সব উপকরণ মজুদ থাকলেও কেমন একটা দম বন্ধ করা ভাব। বিকেলে আমি আর তিথি প্রায় পানির ট্যাঙ্কের ওপর বসে বসে আচার খাই। মাঝে মাঝে হিরের গলায়ও গান করি। তবে আমার সবচাইতে ভালো লাগে এখানে বৃষ্টিতে ভিজতে। বৃষ্টি শেষ হয়ে গেলে তিথি নিচ থেকে গরম চা নিয়ে আসতো। কেমন একটা স্বর্গীয় অনুভূতি হতো। এমনই এক বৃষ্টি ভেজা বিকেলে আমি হাসনাহেনা গাছের আড়ালে দাঁড়িয়ে চোখ বুজে বৃষ্টিতেই ভিজছিলাম। তিথি নিচে চা আনতে গিয়েছিল। আমার পরনের ভেজা শাড়ি শরীরের সঙ্গে লেপ্টে ছিল। চোখ মেলে দেখলাম ছাদের দরজায় দুহাত রেখে ঢ্যাঙ্গার মতো একটা ছেলে হাঁ করে তাকিয়ে আছে। আমার শরীর কাঁপতে লাগলো। রাগে ভয়ে না ঠান্ডায় ঠিক বুঝলাম না। আমাকে চোখ মেলতে দেখেও সে চোখ নামিয়ে নিল না। নির্লজ্জের মতো তাকিয়ে রইল। পরে জানতে পেরেছিলাম সে তিথির মামাতো ভাই মুকুল। যদিও আগে থেকেই তার অনেক গল্প আমি শুনেছি। এও শুনেছি তিথির ক্লাসের প্রায় মোটামুটি সবাই তার উপর ক্রাশ খেয়েছে। আমার অবশ্য তাকে আহামরি কিছু মনে হয়নি। এই ঘটনার 1 সপ্তাহের মধ্যে মুকুল আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালো। বাড়ি শুদ্ধ সবাই আমাকে ঘটা করে দেখতে এলেও মুকুল এলো না। আমার বুঝতে বাকি রইল না যে ছেলে কি দেখে আমাকে পছন্দ করেছে। এই কথাটা মুখ ফুটে কাউকে বলে বোঝাতে পারলাম না। তবে মনে মনে তার প্রতি আমার তীব্র ঘৃণা জন্মেছিল গোড়া থেকেই। ঘরে ঢুকে আমি একটু অবাক হলাম। ঘর ঝকঝক করছে। রাতের পুরনো ফুলের চিহ্ন মাত্র নেই। বিছানায় সাদার উপর নীল নকশে করা সুতির চাদর টান টান করে পাতা। আমি একটু অবাক হলাম, রেবানেই তাহলে তো কাজ কে করলো। এই রহস্য অবশ্য উন্মোচিত হলো খাওয়ার সময়। যাই হোক, দেখলাম মুকুল আলমারি থেকে কিছু একটা বের করছে। আমি দরজা ধরে দাঁড়িয়ে রইলাম। মুকুল খাটে বসে অপরাধী মুখ করে বলল, কাল রাতে আমার ফিরতে দেরি হয়ে গিয়েছিল। তুমি কিছু মনে করো না। আসলে বন্ধুরা এমন করে ধরলো। ফিরে এসে দেখলাম তুমি আরাম করে ঘুমাচ্ছ। তাই আর বিরক্ত করলাম না। বুঝলাম এই লোকের কৈফিয়ত দেবার বিশ্রী অভ্যাস আছে। 2 দিনের দেখা আমাকে যদি এত কৈফিয়ত দেয়, তাহলে নিজের মাকে না জানি কি বলে। আম্মা, আসলে টয়লেটে কাজ সারার পরে দেখলাম ফ্লস কাজ করছে না। এখন কি করা বলেন? বাধ্য হয়ে 2 বালতি পানি ঢাললাম। এতে লাভ তো হলোই না, বরং ভেতরের মাল মশলা সব বাইরে বেরিয়ে এলো। সব পরিষ্কার করতে গিয়েই 2 মিনিট 33 সেকেন্ড দেরি হয়ে গেল। আর হবে না আম্মা, বিশ্বাস করেন, আমার চাকরির কসম। তুলি, এই তুলি। মুকুলের ডাকে আমার ধ্যান ভাঙলো। কী সব আবোল তাবোল ভাবছি। মুকুল আমার হাত ধরে খাটে এনে বসালো। তারপর বলল, তোমার জন্য একটা উপহার কিনেছিলাম। কাল রাতে তো দিতে পারলাম না, এখন দেই। আমি হ্যাঁ না কিছুই বললাম না। মুকুল আমার হাতের মধ্যে কিছু একটা গুজে দিল। আমি মুঠো খুলে হতভম্ব হয়ে গেলাম। বিয়ের প্রথম রাতে নববধূকে মানুষ আংটি দেয়, নেকলেস, ব্রেসলেট, মোবাইল, হানিমুন টিকিট আরও অনেক কিছু উপহার দেয় বলে শুনেছি। কিন্তু আমার হাতের মুঠোয় যে জিনিসটা দেখতে পাচ্ছি, সেটা একটা লজেন্স।
চিকমিকি কাগজে মোড়া ছোট্ট একটা লজেন্স। ছোটবেলায় এই লজেন্স আমার ভীষণ প্রিয় ছিল। আর বড় হবার পর এই জিনিস দেখলে আমার নাড়ি ভুঁড়ি উল্টে বমি আসে। এর অবশ্যই একটা কারণ আছে। এই লজেন্সের সাথে আমার ছেলেবেলার দুশো কিছু স্মৃতি জড়িয়ে আছে। আমি সেদিকে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে গেলাম। আমাকে চুপ করে থাকতে দেখে মুকুল বলল, খুলে দেখো কি। মুকুল উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি নিতান্ত অনিচ্ছায় মোড়কটা খুললাম এবং আগের চাইতে বেশি অবাক হয়ে গেলাম। ভেতরে একখণ্ড হিরে ঝিকমিক করছে। আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকালাম। ও নাকফুলটা তুলে নিয়ে আমার হাতে দিয়ে বলল, পরে দেখো নাকফুল, আমার খুব প্রিয় একটা গয়না। কলেজে ওঠার পর আমি আর আমার তিথি খুব শখ করে পার্লারে গিয়ে নাক ফুটো করেছিলাম। বলতে একটু লজ্জা করলেও এরকম একটা নাকফুলের আমার অনেক দিন ধরেই শখ ছিল, যেখানে শুধুমাত্র এক টুকরো হিরে নাকের ওপর ঝিকমিক করবে। এই কথাটা কোনোদিন কাউকে বলা হয়নি, এমনকি তিথিকেও না। এই লোক এটা জানলো কি করে? আশ্চর্য তো। আমাকে চুপ করে ভাবতে দেখে মুকুল পিনটা খুলে এগিয়ে দিল। আমি সাত পাঁচ না ভেবে টুক করে ওটা পনে নিলাম। তাকিয়ে দেখলাম ও মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু সময় নিয়ে বলল, তোমাকে প্রথমে যেদিন দেখেছিলাম, বৃষ্টির এক ফোঁটা পানি তোমার নাকের উপর শেষ বিকেলের আলোতে ঝিকমিক করছিল, সেদিনই ঠিক করেছিলাম বিয়ের পর তোমাকে একটা ডায়মন্ডের নোসপিন কিনে দেব, যেটা তুমি সবসময় পরে থাকবে। আমি একটু থেমে বললাম, শুধু নাকের উপর ঝিকমিক করে দেখেছেন? আর কিছু দেখেননি? এবারও তার অতিরিক্ত সাদা দাঁত বের করে হাসতে হাসতে বলল, না, আরো অনেক কিছুই দেখেছি। আমি মনে মনে বললাম, বদমাইশের বাচ্চা, এর জন্য তোরে আমার এত অসহ্য লাগে। মুকুল আরেকটু এগিয়ে এসে চুলগুলো আমার কানের পিছনে গজে দিতে দিতে বলল, আজকে আমার একটু। আমি ওকে কথা শেষ করতে দিলাম না। ওপরে দাঁড়িয়ে বললাম, আমাকে নিচে যেতে হবে, সবাই খাবার জন্য অপেক্ষা করছে। যতক্ষণ দরজার কাছে পৌঁছেছি, ও পেছন থেকে ডেকে বলল, ইয়ে মানে তুলি, আজকে আমার আসতে একটু দেরি হবে, মানে তোমাদের সঙ্গে খেতে বসতে পারবো না। বন্ধুদের সঙ্গে লাঞ্চ করতে হবে, রাতে তোমাদের সঙ্গে ডিনার করব, প্রমিস। আই হোপ তুমি কিছু মনে করছো না। একদম দেরি করব না। দেখো, আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, এত কৈফিয়ত দেবার দরকার নেই, তবে মিথ্যে কথাটা না বললেও চলতো। মুকুল অবাক হয়ে বলল, কি মিথ্যা বললাম? কাল দেরি হবার জন্য একই অজুহাত দিয়েছিলেন না? আসলেই মিথ্যা বলছি না। কাল ইউনিভার্সিটির ফ্রেন্ডের ট্রিট দিতে হয়েছে, আর আজকে ধরেছে হলের বন্ধুরা। আসলে বিয়েতে সবাইকে দাওয়াত দিতে পারিনি তো, এত তাড়াহুড়ায় সবকিছু হয়ে গেল। উইকডেতে প্রোগ্রাম করতে হয় বলে অনেকেই চাইলেও আসতে পারেনি। তাই সবাই মিলে ছোটখাটো একটা। এই লোক অতিরিক্ত কথা বলে, কথা বলে বলে মাথা ধরিয়ে দিচ্ছে। আমি বিরক্ত হয়ে বললাম, এত কথা বলার দরকার নেই, আপনি যেখানে ইচ্ছে যান, যতক্ষণ ইচ্ছা থাকুন। এই বলে আমি আর দাঁড়ালাম না। সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে হলো শেষের কথাগুলো না বললেও পারতাম। এখন নিশ্চয় ভেবে বসবে আমি অভিমান করেছি। ফিরে আসার পর মান ভাঙানোর জন্য নানা ভুজুং ভাজুং দেওয়ার চেষ্টা করবে। পুরুষ মানুষের মান ভাঙানো তো আবার সব এক জায়গায় গিয়ে শেষ হয়। যত সব। নিচে নেমে দেখলাম খাওয়া দাওয়ার বিশাল আয়োজন বসেছে। রেহানা আন্টি সবকিছুর তদারকি করছেন। সবকিছু এত নিখুঁতভাবে কি করে হচ্ছে, সেই রহস্যটা এতক্ষণে বুঝলাম। উনি বাড়ি থেকে মনার মাকে সঙ্গে করে নিয়ে এসেছেন। মনার মা তাদের বাড়ির পুরনো কাজের লোক। তার বড় মেয়ে ময়নার সামনে বিয়ে। এখানে আসার সুবাদে তার অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে। বলা বাহুল্য, সবার কাছে সে বিয়ের কথাটা বলছে, এবং তাতে করে তার বেশ ভালোই আমদানি হচ্ছে। এ কারণে বোধহয় আজ তার পারফরমেন্স দুর্দান্ত। বলা মাত্রই চোখের নিমেষে সব কাজ সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আমি চারিদিকে তাকিয়ে তিথিকে খুঁজতে লাগলাম। রেহানা আন্টি বোধহয় সেটা বুঝতে পেরে বললেন, তিথি ছোটদের খাওয়াচ্ছে, মুরব্বীদের খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো। তারপর কাছে এসে গলা নামিয়ে বললেন, তখন তোর শাশুড়িকেও ডাকিস। আমি ঘাড় কাত করে সায় দিলাম। মুকুলদের বাড়িটা বেশ বড় আর অনেক সুন্দর। এমন বাসা আমি আগে দেখিনি। আজকাল তো এত জায়গা নষ্ট করে কেউ বাড়ি বানায় না। ডুপ্লেক্স বাড়ি আমি আগেও দেখেছি, কিন্তু এটা একদম আলাদা। নাটক সিনেমায় এত বাসা দেখেছি, কাছ থেকে কখনো দেখিনি। একতলায় বিশাল হল ঘরের মতো ড্রয়িং রুম, একপাশে কিচেন, সেটাও বেশ বড়। ঘেরা দেওয়া বিশাল ডাইনিং, একপাশে দুটো ছোট ছোট ঘর, গেস্ট রুম হবে হয়তো। হল ঘরের দিকে ছেড়ে উঠে গেছে ওপরের তলায়, সেখানে টানা বারান্দা, আর তার পাশে তিনটা শোবার ঘর।
প্রথমটাই আমার শাশুড়ির, দ্বিতীয়টাই আমাদের। তারপর এটা তালাবদ্ধ থাকে। কখনো কোনো মেহমান আসলে খুলে দেওয়া হয়। কাল রাতে সবাই বোধহয় এগুলোতেই মিলেমিশে ছিল। সামনের ড্রয়িং রুমটায় মেঝেতে সব কাজিরা মিলে খেতে বসেছে। ডাইনিংয়ে মুরব্বীরা খাচ্ছেন। ওদের পরিবারের মেয়েদের সংখ্যাই বেশি। মুকুলের বাবা বেঁচে নেই। 4 ফুপো। রেহান আন্টি সবার বড়। দ্বিতীয় জনের বিয়ে হয়েছে তিথির সেজু চাচার সঙ্গে। এই বিষয়টা আমি আগে জানতাম না। অবশ্য জানার কখনো প্রয়োজনই পড়েনি। অন্য 2 ফুপুর একজন থাকেন বক্সিবাজারে, অন্যজন নারিন্দায়। কাল রাতে আমাদের সঙ্গে সবাই এসেছেন। মুকুলের মায়ের দিকের কিছু আত্মীয়স্বজনে আছে কিছু। আমি তাদের আলাদা করে চিনলাম না। তিথিকে দেখলাম সবাইকে খাবার দিচ্ছে। আমাকে দেখে এগিয়ে এসে বলল, "কি রে, মন খারাপ?" আমি ভ্রু কুঁচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালাম। ও হেসে বলল, "ভাই চলে গেল দেখলাম, মিস করছিস?" আমি কঠিন কিছু বলতে গিয়ে থেমে গেলাম। হয়তো এটাই স্বাভাবিক। বিয়ের পর দিন স্বামীর এভাবে চলে যাওয়াটা মন খারাপ করার মতোই ব্যাপার। হয়তো ও ধরে নিয়েছে আমাদের মধ্যে ভাব ভালোবাসা হয়ে গেছে ইতিমধ্যেই। তিথির নিজের কোনো ভাই নেই। ওরা 3 বোন। মুকুলকেও নেই, নিজের ভাইয়ের চেয়েও বেশি ভাবে। মুকুলও বোনদের অসম্ভব স্নেহ করে। তিথি এ কথা আমাকে আগে অনেকবার বলেছে। এই বিয়েতে মনে হয় সবচেয়ে খুশি ওই হয়েছে। ওর এত আনন্দ দেখে আমি ওকে কিছুতেই বলতে পারিনি যে ও মুকুলকে আমার পছন্দ হয়নি। এখনো কিছু বলতে পারলাম না। আমার হাসি স্টক থেকে একটা লজ্জা লজ্জা হাসি উপহার দিলাম। দুপুরের খাওয়া দাওয়ার পর বাড়ি আস্তে আস্তে ফাঁকা হয়ে যেতে শুরু করলো। আমার ভালোই লাগছিল। এত লোকজনের ভিড়, তারপর আবার এমন জবরজং শাড়ি গয়না পরে থাকতে হচ্ছে। অতিথিরা সব যাবার আগে আমার কাছে বিদায় নিয়ে হাতে কিছু গুজে দিয়ে যাচ্ছিল। আমি বেশ অবাক হলাম। পরে বুঝলাম এটা ওদের পরিবারের নিয়ম। যাক, আমার আর কি করা। মনার মায়ের মতো আমারও ভালোই আমদানি হলো। সবার শেষে বিদায় নিলেন রেহানা আন্টি। উনি আমার কাছে এসে বললেন, "মনার মাকে রেখে যায়, কাল পাঠিয়ে দিস। এখানে তো কেউ নেই। ভাবি নাকি রেবাকে ছুটি দিয়ে দিয়েছে।" আমি মনে মনে বললাম, "ছুটি দেয়নি, ছাঁটাই করে দিয়েছে। আর তার জায়গায় অন্য কর্মচারী নিয়োগ দিয়েছে।" মুখে বললাম, "লাগবে না আন্টি, সব তো আপনি গুছিয়ে দিয়েছেন।" উনি আমাকে কোথায় কি আছে সব বুঝিয়ে দিলেন। ফ্রিজে বিয়ের অনেক খাবার রয়ে গেছে, ওখান থেকে বের করে রাতে খেয়ে নিস। তারপর কাছে এসে গলা নেমিয়ে বললেন, "মনার মাকে কিছু দিয়েছিস? হাতে কিছু দিস, আশা করে আছে।" আমি রান্নাঘরে গিয়ে দেখলাম মনার মা সব গুছিয়ে রাখছে। এই মহিলা কথা বেশি একটা বলে না, তবে কাজে বেশ তুখোড়। অল্প সময়ে অনেক কাজ করে ফেলেছে। আমি এগিয়ে এসে আমার নাকফুলটা ওর হাতে দিয়ে বললাম, "এটা ময়নাকে দিন।" ময়নার মা ভাবলিশনে মুখ করে ওর ব্লাউজের ভেতর থেকে একটা ছোট্ট পটলি বের করে সেটাতে ওটা রেখে বলল, "আর কিছু করণ লাগবো?" আমি হেসে ফেললাম, "না, আর কিছু লাগবে না। আপনাকে অনেক ধন্যবাদ।" সে নিরাসক্ত গলায় বলল, "আচ্ছা, তাইলে গেলাম।" আমি ভেবেছিলাম উপহারটা পেয়ে সে হয়তো খুশি হবে। জিনিসটা বেশ দামি, হোয়াইট গোল্ডের ওপর পিওর রুবি। আমার বিয়ের শাড়ির সঙ্গে মিলিয়ে কেনা। যদিও আমার ইচ্ছে করছিল মুকুলে দেওয়া নাকফুলটাই দিতে, কিন্তু ওর প্রতি কৃতজ্ঞতা বশত দিতে পারলাম না। অন্তত প্রথম রাতে ও আমার উপর ঝাঁপিয়ে পড়েনি। এর বিনিময়ে এইটুকু তো ওর প্রাপ্য। তবে একটা ব্যাপার ভেবে মজা লাগলো, যে আজকাল কেউ সহজে তুষ্ট হয় না। মানুষের প্রত্যাশার মাত্রা বেড়ে গেছে। আগেরকার দিনের মতো অল্পতেই এখন আর কেউ খুশি হয় না, এমনকি বেশিতেও হয় না। তখন মনে হয় আর একটু বেশি দিলে ভালো হতো। সবাই চলে যাওয়ার পর আমি ঘরে এসে পোশাক পাল্টে নিলাম। শাড়ি না পরে হালকা সুতির জামা পরলাম। এখানে আসার সময় লাগেজ ভর্তি জামা কাপড় সহ আরো অনেক আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে দিয়েছিল বাসা থেকে। এত সব জিনিসপত্র কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। কিন্তু আলমারিটা খুলে দেখলাম একটা পাশ ফাঁকা। বুঝলাম হয়তো আমার জন্যই রাখা হয়েছে। আমি সবকিছু বের করে গুছিয়ে রাখলাম। পাশে একটা ড্রেসিং টেবিল দেখতে পেলাম। দেখে মনে হচ্ছে জিনিসটা নতুন। বোধহয় আমার কথা ভেবেই কেনা হয়েছে। আমি আমার সমস্ত কসমেটিক্স গুছিয়ে রাখলাম। লাগেজ খালি হয়ে গেলে সেটাকে আলমারির পাশে দাঁড় করিয়ে রাখলাম। চারপাশে চোখ বুলিয়ে মনে হলো এবার ঠিক আছে। অগোছালো ঘর আমার একেবারেই পছন্দ না। আমার বোধহয় একটু সূচিবাইয়ের মতোই আছে। বাড়িতে আমি সবসময় সব গুছিয়ে রাখতাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5টা বেজে গেছে। একটু চা খেতে মন চাইছে। আমি শাশুড়ির ঘরের পাশ কাটিয়ে নিচে নামলাম। ওনার ঘরের দরজা বন্ধ। রান্নাঘরে চা বানাতে গিয়ে একটা মজার জিনিস পেয়ে গেলাম।
ফ্রিজের সঙ্গে ম্যাগনেট দিয়ে আটকানো জরুরি ফোন নাম্বারগুলোর মধ্যে রেবার ফোন নাম্বারটাও পাওয়া গেল। আমি চা নিয়ে ওপরে গিয়ে চট করে রেবাকে ফোন করে ফেললাম, যদিও ফোনটা করে মনে হলো ভুল করে ফেলেছি। মানুষের অ্যাভারেজ টাইপিং স্পিড শুনেছি মিনিটে 40 শব্দ। কথা বলার ক্ষেত্রে এমন কিছু আছে কিনা আমার জানা নেই। যদি থাকতো তাহলে নিঃসন্দেহে রেবার স্পিড হয়তো মিনিটে 4000। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ও হরহর করে কথা বলেই যেতে লাগলো। হাই আল্লাহ, ভাবি আপনি ফোন দিছেন? আমার তো বিশ্বাসই হইতেছে না। আমার যে কি শখ আসিল আপনার দেহের। খালি আপনার ছবি দেখছি ভাইজানের কাছে। মাশাল্লাহ, আপনি পরীর মতন সুন্দর। খালাম মামারে ছুটি না দিলে এক্ষুনি এসে দেখা যেতাম। সবাই যে কি খুশি, আর খুশি হইব না কেন? এমন সুন্দর বউ পাইছে। খালামা তো খুশির ঠেলায় আমার 1 মাসের বেতন সহ ছুটি দিয়ে দিল। আমি 1 মাসের আগেই চলে আমো। আপনি লেগে কি আনমো কন ভাবি? আমাগর বস্তির সামনে ঠেলা গাড়িতে কইরা আমরা বেচে, গোলাপ ফুলের মতো আমরা। হায়রে মজা! কি যে একটা মশলা দেয়, মুখে লাইগা থাকে। আমরাওয়ালা বেটায় বেজায় রসিক। ওনার নাম মজিবর। আমারই দেখলে মিসকি মিসকি হাসে। আমার সব হাসির যোগ কয়। আপনি যদি ওনার যোগ শুনেন, হাসতে হাসতে পেট ফাইটা যাইব। কারণ আপনার একটা শোনাই। রসিক মজিবরের যোগ শোনার ব্যাপারে আমি বিশেষ উৎসাহ দেখালাম না। ওকে থামিয়ে দিয়ে জরুরি তথ্যগুলো জেনে নিলাম। প্রয়োজনীয় কথা শেষ হবার পরেও অনেকক্ষণ রেবার বকবকানি সহ্য করতে হলো। এমনকি রসিক মজিবরের একটা জোকও শুনতে হলো। কথা শেষ হওয়ার পর আমি দীর্ঘশ্বাস খেললাম। তাকিয়ে দেখলাম আমার চা ঠান্ডা হয়ে গেছে। আরেক দফা গরম করব বলে বাইরে বেরিয়ে আচমকাই আমার শাশুড়ির সঙ্গে দেখা হয়ে গেল। আমার হাতে চায়ের কাপ দেখে উনি বললেন, চা খাইতেছো? একবার তো আমারে জিগাইলেও না। আমার একটু খারাপ লাগলো। বাড়িতে আমরা দুজন মাত্র মানুষ। আমার জিজ্ঞেস করে উচিত ছিল, কিন্তু ওনাকে রাগিয়ে দেবার জন্যই বললাম। রেবা তো আপনাকে বিকেলের চা দিত না। উনি তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, আমার লগে রং দেখাও। লেজ বেশি লম্বা করো না। লম্বা লেজ কেমনে কাটতে হয় আমি জানি। আমি ভালো মানুষের মতো মুখ করে জানতে চাইলাম, কি করে কাটতে হয়। উনি অগ্নচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে বলেন, ফাইজলামি করো? জি না, একটু কৌতূহল বোধ করছিলাম আর কি। মানে লেজের তো প্রকারভেদ আছে, তাই কাটার পদ্ধতিও নিশ্চয়ই ভিন্ন। উনি চিবিয়ে চিবিয়ে বললেন, যখন কাটম তখন টের পাবা। কি টের পাবো? যে আমার লেজ কেমন, কোমরের মতো কণ্টকময়, না ঘোড়ার মতো রমস? এই কথাটা অবশ্য মনে মনে বললাম, কারণ স্পষ্ট দেখতে পাচ্ছি রাগে তার শরীর রীতিমতো কাঁপছে। আমি মনের মধ্যে এক প্রকার প্রশান্তি অনুভব করলাম। মানুষ তার প্রেমিকাকে রাগিয়ে যেমন আনন্দ পায়, আমিও তেমনি অদ্ভুত আনন্দ পেতে লাগলাম। পরপর 2 কাপ চা খাওয়ার জন্য বোধ হয় রাতে ঘুম এলো না। খুব করে চেয়েছিলাম মুকুল আসার আগেই ঘুমিয়ে পড়তে। ঘুমের ভান করে পড়ে থাকলেও স্পষ্ট টের পেলাম ও ঘরে ঢুকেছে। তুলি, এই তুলি, কি হয়েছে? এমন করছো কেন? আমি চোখ মেলে তাকালাম। আমার মুখের উপর যে মানুষটা ঝুঁকে আছে তার দৃষ্টি ভয়ের তো। আমি তাকিয়ে রইলাম। খুব চেনা চেনা লাগছে, কিন্তু তার তাকিয়ে থাকার ধরনটা ভীষণ অচেনা। আমি প্রায়শই দুঃস্বপ্ন দেখে ভয়ে চিৎকার করে জেগে উঠি। চোখ মেলে নানান সময় অনেকেই দেখেছি, তাদের দৃষ্টি অন্যরকম। আর যাকে দেখছি তার মতো নয়। ওর চোখে ভয়, বিস্ময়কে ছাপিয়ে আছে এক গভীর মমতা। সে কিছু বলছে, আমি শুনতে পারছি না। মাথার ভেতর অজস্র মৌমাছি ভনভন করছে। ওর কথাগুলো দেখতে পাচ্ছি, বর্ণগুলো ঘরের বাতাসে ইতস্ত ভেসে বেড়াচ্ছে। কিছু কিছু বর্ণ জুড়ে আবার শব্দ তৈরি হচ্ছে, কিন্তু ওই এলোমেলো শব্দগুলো জুড়ে বাক্য তৈরি করতে পারছি না। আমি সেই চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে গভীর ঘুমিয়ে তলিয়ে গেলাম। ঘুমের ঘোরে টের পেলাম কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চেষ্টা করেও সেই স্পর্শ এড়িয়ে যেতে পারলাম না, কিংবা বলা ভালো, চাইলাম না। সারা রাত এলোমেলো স্বপ্ন দেখলাম, ভাঙা ভাঙা, টুকরো টুকরো, ছাড়া ছাড়া স্বপ্ন, কিন্তু প্রতিটাই অত্যন্ত বীভৎস। ধূসর আকাশ আর বালুকাময় প্রান্তর। আমি প্রাণপণ চিৎকার করছি, আশেপাশে কেউ নেই। কতগুলো বিভৎস প্রাণী আমার দিকে এগিয়ে আসছে ধীর গতিতে। তাদের 3 জোড়া পা, মাথায় বিশাল অ্যান্টেনা, কিন্তু মুখগুলো মানুষের মতো। সেই মুখগুলো আমার ভীষণ চেনা। তাদের ঠোঁটের কোল বেয়ে কষ গড়াচ্ছে। কিছুক্ষণ পর পর তাদের লকলকে জীব বেরিয়ে আসে। সেই জীবের ডগাটা চেরা, অনেকটা সাপের মতন। আমি থেকে থেকে শিউরে উঠছি, চেষ্টা করে এক পা নড়াতে পারছি না। আমার পিছনে গভীর খাদ, আর এক পা পিছালে আমি হুড়মুড় করে উঠে বসলাম। সমস্ত ঘর জুড়ে রোদের হুটেপুটে।
আমি চারদিকে তাকিয়ে দেখলাম। প্রথমটাই ঠিক চিনতে পারলাম না। আমি সাধারণত নিজের ঘরটা অন্ধকার করে রাখতাম। জানালায় ভারী পর্দা দেওয়া থাকতো। এমনিতে আমার ঘরটা ছিল পশ্চিম কোণে, আর এই ঘরটা বোধহয় দক্ষিণ পূর্ব কোণে। বিকেলের দিকে বেশ ঠান্ডা বাতাস দেয়, আর সকাল হলেই রোদ। আমি আশেপাশের কোথাও মুকুলকে দেখতে পেলাম না। মাটিতে পা ফেলতে গিয়ে টের পেলাম শরীর খুব ভারী মনে হচ্ছে। মধ্যাকর্ষণ আমার উপর ভীষণভাবে চেপে বসেছে। কষ্ট করে উঠে দাঁড়িয়েছি, তখন দেখলাম মুকুল দরজা ঠেলে ভেতরে ঢুকছে। আমাকে উঠতে দেখে এগিয়ে এসে বলল, তুমি ঠিক আছো তুলি? আমি জবাব না দিয়ে আস্তে করে মাথা নেড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। সাধারণত এরকম একটা দুঃস্বপ্নময় রাতের পর আমার প্রচণ্ড মাথা ব্যথা করে। আমি তখন শাওয়ার খুলে অনেকক্ষণ নিচে দাঁড়িয়ে থাকি। আজও তাই করলাম। যতক্ষণ আর শরীরে কাঁপুনি ধরে গেল দাঁড়িয়ে রইলাম। এরপর খেয়াল হলো জামা কাপড় নিতে ভুলে গেছি। এমনকি একটা তলে পর্যন্ত নেই। আমি বোকার মতো এদিক ওদিক তাকালাম। নিজের বাসার হরহামেশাই এমন হতো, কারণ আমি ঘরের দরজা লক করে গোসল করি। একবার গোসল শেষে বেরিয়ে দেখেছিলাম আশরাফ আঙ্কেল ঘরে বসে আছেন। আমাকে দেখে একান ওকান হাসি এসে বলেছিলেন, প্রিন্সেসকে তো আজ জলপরীর মতো লাগছে। এরপর থেকে এই ব্যবস্থা নিয়েছিলাম। সে যাই হোক, কিন্তু এখানে কি করব? আমি ভেজা কাপড়ের দরজা খুলে উকি দিয়ে ঘরে কাউকে দেখতে পেলাম না। একটু জোরে বললাম, কেউ আছেন? একটু দরকার। মুকুল হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। দরজার কাছে পাপোশে পা পিছলে আবার ড্রেসিংয়ের ওপর কোনা ধরে কোনো মতে সামনে নিল। এমন অবস্থাতেও আমি না হেসে পারলাম না। ও নিজেকে সামনে নিয়ে বলল, কি, জামা কাপড় নিতে ভুলে গেছো? হুঁ। মুকুল আর কথা না বাড়িয়ে জামা কাপড় তোয়ালে সব আমার হাতে দিয়ে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। যাবার সময় আমার দরজাটা বাইরে থেকে টেনে বন্ধ করে দিয়ে গেল। আমি একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। সাধারণত নববিবাহিত দম্পতিদের ক্ষেত্রে এ ধরনের দৃশ্য খুব সাধারণ। নাটক সিনেমায় অনেক দেখেছি। নায়ক নিজের দরজা ঠেলে ভেতরে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ে। কিছু প্রেমময় দৃশ্যের অবতারণা হয়। এরপর হঠাৎ করে নায়ক নায়িকাকে দেখা যায় তুষারবৃত পাহাড়ের ওপর নাচানাচি করতে। একদিকে নায়িকা হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই শিফনের শাড়ির আঁচল উড়িয়ে কোমর দুলিয়ে নাচতে থাকে। অন্যদিকে নায়কও গলায় সোয়েটার বেঁধে তার আশেপাশে লম্ব জম করতে ব্যস্ত হয়ে পড়ে। আমাদের ক্ষেত্রে তেমন কিছুই হলো না। আমি তড়িঘড়ি পোশাক পাল্টে নিচে চলে গেলাম। ঘড়ির দিকে তাকিয়ে আটকে উঠলাম। কি সর্বনাশ! এবার মানে আমার না সকালে নাস্তা বানানোর কথা। নিচের পরিবেশ বেশ থমথমে। মুকুলকে দেখলাম নাস্তা টেবিলে প্লেট সাজাচ্ছে। আমার শাশুড়ি রান্নাঘরে ব্লেন্ডারে কিছু ব্লেন্ড করছে। এত সকালবেলা ব্লেন্ডারে কি ব্লেন্ড করছে ঠিক বুঝতে পারলাম না। সাত সকালে ফ্রুট স্মুদি খাওয়ার মতো আধুনিক উনাকে আমার মনে হয়নি। যদিও যখন বেরিয়ে এলেন আমি পরাজয় মেনে নিলাম শতভাগ। ওনাকে যতটা আধুনিক ভেবেছিলাম উনি তার থেকেও বেশি আধুনিক। ওনার হাতের ছোট্ট ট্রেটাতে এক কাপ বুলেট কফি। গতকাল সকালে ওনাকে ডিম সিদ্ধ, বাদাম ভাজা আর শসা খেতে দেখেছিলাম। তখন বুঝতে পারিনি, আজ ব্যাপারটা ক্লিয়ার হলো। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে মুকুল বলল, বসে পড়ো তুলি। আমি ওর পাশের চেয়ারটায় বসে পড়লাম, আমার শাশুড়ির মুখোমুখি। উনি চোখ তুলে আমার দিকে তাকালেন না। বুঝলাম এই মৌনতা ঝড়ের পূর্বাভাস। যাক, ঝড় যখন আসবে দেখা যাবে। আপাতত ঝড়ের আগের সুশীতল বাতাস উপভোগ করি। মুকুল নিজে থেকেই বলল, স্টার্ট কাবার থেকে নান রুটি আর নিহারি এনেছি, বুঝেছো? সঙ্গে ডাল ও সবজিও আছে। তোমাকে কি দেব? সবই দিন। আমার শাশুড়ি একবার চোখ তুলে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসলেন। আমি ওনাকে সম্পূর্ণ উপেক্ষা করে খাবারে মনোযোগী হলাম। যা হবে দেখা যাবে। আমাকে আগ্রহ নিয়ে খেতে দেখে মুকুল বলল, ফিরনিও এনেছি, খাবে? অবশ্যই খাবো। চা আনেননি? এনেছি, ফ্লাক্সে আছে। আমি দ্রুত ফ্লাক্স থেকে চা এনে ঢেলে চুমুক দিলাম। আহ, এ মালাই চা ছাড়া সকালটায় জমছিল না। খাওয়া শেষে মা ছেলে দুজনেই উপরে চলে গেল। আমি টেবিলে গুছিয়ে রেখে আরেক কাপ চা ঢেলে নিলাম। একটু পরে মুকুল নেমে এসে বলল, আমাকে আজকে অফিসে যেতে হবে। আসলে 3 দিনের ছুটি পেয়েছিলাম, তবে আজ বৃহস্পতিবার তাড়াতাড়ি চলে আসতে পারবো। আমি আস্তে করে জানতে চাইলাম, কখন আসবেন? 2:30টার মধ্যেই চলে আসব। একসঙ্গে লাঞ্চ করব, কেমন? আমি মাথা নিচু করে ঘাড় কাত করলাম। মুকুল চলে যাবার 30 সেকেন্ডের মধ্যেই আমার শাশুড়ি নিচে নেমে এলেন। যা ভেবেছিলাম তাই। কদিন ধরে পোলাও কোরমা খাওয়া হচ্ছে, তাই আজ স্বাস্থ্যকর কিছু রান্না করার ফরমাইশ জারি করা হলো। রান্নাঘরে ঢুকে দেখলাম টাটকা বাজার আনা হয়েছে। রান্নার মেনু দেওয়া হয়ে গেছে, শোল মাছ দিয়ে লাউ বেগুন ভর্তা,
পটল ভাজি, পটলের খোসা দিয়ে চিংড়ি মাছের ভর্তা, সাদা ভাত, ঘন করে মুগ ডাল। আমি বিগলিত স্বরে জিজ্ঞেস করলাম, সালাদ করব না? উনি ভাবলেশীন মুখ করে বললেন, মন চাইলে করবা। রান্নাঘরে এসে ঘড়ি দেখলাম, 9:30 বাজে। এই রান্নাগুলো করতে আমার বড় জোর 3 ঘন্টা লাগবে। সাথে কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই সময় আর একটু বেশি লাগতে পারে। আমি মনে মনে একটু হাসলাম। এই ভদ্রমহিলা বোধ হয় আমার ব্যাপারে ভালো মতন খোঁজখবর নেননি। ছোটবেলা থেকেই বাবা মা দুজনেই চাকরি করতেন বলে রান্নাবান্না করার ভালোই অভ্যাস হয়েছে আমার। তাছাড়া রান্না করাটা আমার কাছে শখের একটা কাজ। বেলা 2টার মধ্যেই সব রেডি করে টেবিলে দিয়ে দিলাম। এরপর তাড়াতাড়ি উপরে গিয়ে পোশাক পাল্টে একটা পুরনো রং চটে যাওয়া সুতির জামা পরে নিলাম। রেবা আমাকে সেদিন বলেছিল মপ দিয়ে ঘর মোছা হয়। আমি ইচ্ছে করে ন্যাকড়া বালতি নিয়ে নিচের হলঘরটা মুছতে আরম্ভ করলাম। দরজায় তালা খোলার শব্দ শুনতে পাচ্ছি। মুকুল ভেতরে ঢুকে থমকে দাঁড়ালো। আমার অসম্ভব আফসোস হচ্ছে, কেন আমার মাসির মতো অনেকগুলো চোখ হলো না। মুকুলের হতভম্ব মুখটা দেখতে ভীষণ ইচ্ছে করছে। যতটা বিনোদন হবে আশা করেছিলাম, বিষয়টা ততটা বিনোদনমূলক হলো না। মুকুল ওর লম্বা লম্বা পাগুলো নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি অবাক হবার ভান করে বললাম, আরে আপনি এসে গেছেন? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসুন, খিদে পেয়েছে নিশ্চয়ই। টেবিলে খাবার দিয়ে দিয়েছি। মুকুল টেবিলের দিকে তাকিয়ে আরেক দফা হতভম্ব হলো। আমি নিজের প্রতিভায় নিজেই মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের নাটকীয় ডায়লগ যে আমি কোনোদিন দিতে পারবো আশাই করি নেই। অবশ্য আমাকে খুব একটা বেগ পেতে হয়নি। এই ধরনের ডায়লগ 50টা চ্যানেলের অন্তত 30টা নায়িকা প্রতিদিন বলছে। যদি এসব ডায়লগের পরেও নায়িকাকে প্রতিনিয়ত চড়থাপ্পড় খেতে হয়, যে নাটকের নায়িকা যত বেশি নির্যাতিত, সে নাটকের জনপ্রিয়তা ততই বেশি। প্রেম ভালোবাসা দেখতে দেখতে মানুষের চোখ পচে গেছে। এখন সবাই দেখতে চায় নায়ক নায়িকাকে একটু পর পর থাপ্পড় মারছে, আর তারপর ঘুমিয়ে পড়লে চোখে জল নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সবাই এই টাইপ ভালোবাসা দেখতেই পছন্দ করে। মুকুল অবশ্য সিরিয়ালের নায়কদের মতন কিছুই করলো না। থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো, এত সব রান্না তুমি করেছো? ওই আর কি, তেমন কিছু না। আসলে কদিন ধরে রিচ ফুড খাওয়া হচ্ছিল তো, তাই মা বললেন। ঘর মুছতে কি মা তোমাকে বলেছে? না না, ছি, উনি কেন বলবেন? আসলে রেবা ছুটিতে তো, তাই। রেবা ছুটিতে নাকি? হ। কেন, আপনি জানতেন না? মুকুল জবাব দিল না। ধূপধাপ করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নিচে থেকে শাশুড়ি ঘরের দরজায় টোকা দেওয়ার শব্দ শোনা গেল, কিন্তু ভেতরে কোনো উত্তপ্ত বাক্য বিনিময়ের শব্দ পাওয়া গেল না। এবারের এই ব্যাপারটা বেশ মজার। সবকিছুই ঘটে কেমন নীরবে। আমার কাজ শেষ। আমি ন্যাকড়া বালতি রেখে ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি, তখনই মুকুল ঘরে ঢুকলো। আমার দিকে এক পলক তাকিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। সমীক্ষায় দেখা গেছে, নারীদের গোসলের সময় পুরুষদের চেয়ে 2 মিনিট হলেও বেশি। পুরুষদের যদি সময় লাগে 6 মিনিট, সেখানে নারীদের দরকার হয় 7 মিনিটের। মুকুল নারী পুরুষ সবার মুখে কলঙ্ক লেপে দিয়ে 33 মিনিট পর বের হলো। আমি তেপুর ভয় মানে তেলাপোকার শাশুড়ির ভয়ে নিচে নামলাম না। মুকুল কতটা কি বলেছে জানি না, এর পুরো প্রভাবটাই আমার উপরে এসে পড়বে। ডলার ব্যাপারটা পুরোটাই নিম্নগামী। এমডি ম্যানেজারকে ডলার দেয়, ম্যানেজার অফিসারকে, অফিসার পিয়নকে, পিয়ন বাড়ি গিয়ে তার বউকে, বউ ছেলেকে, ইত্যাদি ইত্যাদি। ভেবেছিলাম মুকুল বের হলে একসঙ্গে নামবো, কিন্তু সে আশা মনে হচ্ছে সুদূর চেনে। সময় কাটানোর জন্য আমি একটু সাজগোজ করে নিলাম। সিরিয়ালের নায়িকাদের মতো শাড়ি চুড়ি টিপ পরে ফেলাম। মুকুল বেরিয়ে এসে আমাকে দেখে রীতিমতো ধাক্কা খেল। প্রথম দিনের মতো খানিকক্ষণ হা হয়ে তাকিয়ে রইল। আমি মিষ্টি করে হেসে বললাম, চলেন খেতে যাই। খাবার টেবিলে তেমন কিছুই হলো না। আমি ভেবেছিলাম উনি হয়তো খেতেই নামবেন না, কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে উনি আমাদের সঙ্গেই খেতে বসলেন। এমনকি পটলের খোসা দিয়ে চিংড়ি মাছের ভর্তা প্রশংসাও করলেন। মুকুল অবশ্য কয়েকবারই রান্নার প্রশংসা করেছে। খাওয়া শেষ করে মুকুল ওপরে চলে গেল। আমি টেবিল গুছিয়ে ওপরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই আমার শাশুড়ি পেছন থেকে ডেকে বলল, শোনো, সব কথা জামাইয়ের গলা ধইরা কইতে হয় না। কিছু কথা নিজেদের মধ্যে রাখুন লাগে, বুঝতে পারছো? আমি আস্তে করে বললাম, গলা ধরেনি তো, তবে আপনি বললে। আমি এই বলে আর দাঁড়ালাম না, এরকম দৌড়ে ওপরে চলে এলাম। পেছন থেকে বলতে শুনলাম, বেয়াদব মাইয়া, ফাজিলের ঘরের ফাজিল। আমাকে হাসি মুখে ঘরে ঢুকতে দেখে মুকুল চোখ তুলে তাকালো। তারপর বলল, বাইরে যাবে তুলি? আমার মুখ শুকিয়ে গেল। এই রে,
এ বুঝি আমাকে কোনো সিনেমা হলের কোনো কোণার সিটে বসিয়ে দেবার তাল করছে। তারপর সিনেমা দেখার চাইতে সিনেমা করাতে ব্যস্ত হয়ে যাবে। আমি ভয়ে ভয়ে বললাম, বাইরে কোথায়? এমনি চলো, একটু রিক্সা করে ঘুরে আসি। রিক্সার কথা শুনে আমি একটু আশ্বস্ত হলাম। যাক, অন্তত সিএনজিতে উঠেতে চাইনি। আমি বললাম, তাহলে চেঞ্জ করে নিই। চেঞ্জ করতে হবে না, এমনি সুন্দর লাগছে। আমরা অনেকক্ষণ রিক্সা করে ধানমন্ডির লেকের এদিক ওদিক ঘুরলাম। রবীন্দ্র সরোবর থেকে চাও নিলাম। মুকুলের ব্যাপার স্যাপার আমি কিছুই বুঝতে পারছি না। অতিভক্তি চোরের লক্ষণ মনে হচ্ছে। 3 দিন হয়ে গেল মুকুল একবারের জন্য আমার সঙ্গে ঘনিষ্ঠ হবার চেষ্টা করেনি। এমনকি রিকশায় বসেছে, আমার হাত পর্যন্ত ধরার চেষ্টা করেনি। কেমন বন্ধুর মতো আচরণ করছে, এদিক ওদিক তার গল্প করছে। আমার অবশ্য খারাপ লাগলো না। তিথির সঙ্গে ওর ভাইয়ের অনেকটাই মিল। কেমন একটা সহজ সাবলীল ব্যাপার আছে দুজনের মধ্যে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর মুকুল জিজ্ঞেস করলো, আর কোথাও যাবে তুলি? আর কোথায়? চলো, তিথিদের বাসায় যাই। আমার মনটা খুশিতে নেচে উঠল। আমি ভাবতে পারিনি মুকুল এই কথাটা বলবে। তিথিদের বাসায় আজ অনেক লোকের ভিড়। মেজো চাচার অফিসের কলিগেরা দাওয়াতে এসেছেন। ওদের ফ্ল্যাটে জায়গা হচ্ছে না, তাই তিথিদের বাসার মহিলাদের বসানো হয়েছে। রেহানা আন্টি ভীষণ ব্যস্ত, তবু আমাদের দেখে খুশি হলেন ভীষণ। তিথি সব কাজ ফেলে আমাকে নিয়ে ছাদে চলে গেল। মুকুলকে মেজো চাচা ধরে নিয়ে গেলেন কলিগদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন বলে। তিথিদের ছাদটা এমনিতেই সুন্দর, রাতের বেলা আরো সুন্দর লাগে। হাসনা হেনার সুগন্ধে মন ভরে যায়। বেশিক্ষণ গল্প করা গেল না। নিচে থেকে ডাক এলো। সিঁড়ি দিয়ে নামার সময় শাড়িতে পা বেঁধে শাড়ি টাড়ি খুলে একাকার অবস্থা হলো। এমনিতে হলে আমি সামনে নিতাম, কিন্তু মুকুল তখন সিঁড়ি দিয়ে উঠছিল। ওর সামনে এই অবস্থা হওয়াতে অস্বস্তিতে পড়তে হলো খুব। মুকুল বোধহয় সেটা বুঝতে পেরে চট করে ভেতরে ঢুকে গেল। তিথি আমাকে ঘরে নিয়ে গিয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি রে, তুই ভাইকে দেখে অমন লজ্জা পেয়ে গেলি কেন? আমি শাড়ির কুচি ঠিক করতে করতে বললাম, লজ্জা পাওয়ার কি আছে? বরের সামনে আবার এত লজ্জা কিসের? তোদের মধ্যে সবকিছু ঠিক আছে তো? দেখিস, আমার ভাইটাকে ঠকাস না। তোকে কিন্তু অসম্ভব ভালোবাসে। পরের কথাটা আমার কানে গেল না, কিন্তু প্রথম কথাটা কেমন মাথার মধ্যে গেঁথে গেল। আমি কি সত্যি কাউকে ঠকাচ্ছি? এই জীবনে আমি কারো পাওনা বাকি রাখিনি। তা সে আমার সঙ্গে ভালো আচরণ করুক কিংবা খারাপ। ফেরার সময় পুরোটা পথ আমি কেবল আনমনা হয়ে রইলাম। তিথির কথাটা মাথা থেকে সরাতেই পারছিলাম না। রাতের বেলা যখন মুকুল ল্যাপটপ নিয়ে অন্য ঘরে যেতে উদ্যত হলো, আমি ওকে ডেকে বললাম, কোথায় যাচ্ছেন? একটু কাজ আছে। তুমি ঘুমিয়ে পড়ো, একটু দাঁড়ান, আপনার সঙ্গে কয়েকটা কথা আছে। হ্যাঁ বলো। আপনি এখানেই থাকতে পারেন। আমি কারো প্রাপ্য থেকে তাকে বঞ্চিত করি না। মুকুল প্রথমে আমার কথাটা বুঝতে পারল না। কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হো হো করে হেসে উঠল। আমি একটু বিরক্ত হয়ে বললাম, হাসছেন কেন? হাসির কথা বললে তো হাসবই। আমি কিছু বলতে যাচ্ছিলাম, মুকুল আমাকে থামিয়ে দিয়ে বলল, আমি আমার পাওনা ছেড়ে দেই না। তবে আমি বিজনেসের স্টুডেন্ট তো, আপাতত ইনভেস্ট করছি। সময় মতো সুদে আসলে উসুল করে নেব। আজকের সকালটা একেবারেই অন্যরকম। ঘুম ভেঙেই মনে হলো আজ ভালো কিছু হবে। অনেক অনেক বছর পর আমার এমন অনুভূতি হলো। খুব ছোটবেলায় এমনটা হতো। তখন আমরা ধানমন্ডির লেকের ধারে একটা একতলা বাসায় থাকতাম। মায়ের কাছে শুনেছি আমার জন্ম এই বাসাতেই। আমি বাবা মায়ের একমাত্র সন্তান হওয়াতে আদর যেমন পেয়েছি, তেমনি ছোটবেলা থেকে অনেক দায়িত্ব নিতেই হতো। আমার যখন 5 বছর, তখন থেকে মাকে চাকরি করতে দেখেছি। সে সময় আমি থাকতাম নানু ভাইয়ের সঙ্গে। উনি আমার মায়ের খালা। আমি ছোটবেলা থেকে তাকে আমাদের সঙ্গেই থাকতে দেখেছি। সকাল হলেই মা বাবা দুজনেই অফিসে চলে যেত। আমি আর নানু ভাই থাকতাম। আমাদের একতলা বাড়ির সামনে বিশাল উঠান। উঠান পার হলে রাস্তা, রাস্তার ওপারে লেক। বাবা মা বেরিয়ে যাওয়ার পর আমি সারাদিন উঠানে বসেই খেলতাম। তখনও স্কুলে যাওয়া শুরু করিনি। দুপুর হলে নানু ভাই গোসল করিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিত। কোলে নিয়ে ঘুম পাড়াতো দুপুর গড়ালে। ঘুম ভেঙে দেখতাম শেষ বিকেলের কমলা রঙের রোদ আমার বিছানার পাশের মেঝেতে চারকোনা ফুলের নকশা তুলেছে। চোখ ডলে দেখতাম নানা ভাই বারান্দায় ফুল গাছে জল দিচ্ছে। আমাকে দেখে মিষ্টি করে হেসে কোলে তুলে নিত। যতদিন নানু ভাই বেঁচে ছিল, আমার জীবনটা কেমন স্বপ্নের মতো ছিল। নানু ভাই চলে যাবার পর আমার জীবনটা এমনভাবে বদলে যাবে আমি কোনোদিনও ভাবিনি।
সেসব ভয়ানক দিনের কথা আমি ভাবতে চাই না। সেসব দিনের কথা মনে পড়তেই সকালের ফুরফুরে মন ভালো হওয়া আমেজটা কেমন নষ্ট হয়ে গেল। আমি কথা না বাড়িয়ে নিচে নেমে গেলাম। নিচের পরিবেশ যেমনটা ভেবেছিলাম একেবারেই তেমন নয়। খাবার টেবিলে গরম গরম রুটি, আলু ভাজি, সুজির হালুয়া পরিবেশন করা। আমার শাশুড়ি মুখ গোছ করে বসে আছেন। রান্নাঘর থেকে মোটাসোটা থলথলে এক মহিলাকে বেরিয়ে আসতে দেখলাম। তার হাতে গরম রুটি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে মুকুল বলল, খেতে বসো তুলি। খালি বউরে কবি, আমারে চোখে দেখোস না। আপনার বাড়িতে আপনাকে বলতে হবে কেন? নিন, খাওয়া শুরু করুন। উনি আর কথা বাড়ালেন না। রুটি ছিঁড়ে ভাজি দিয়ে মুখে দিলেন। পর মুহূর্তে মুখ বিকৃত করে বললেন, এমন লেপের মতন মোটা রুটি খাওয়ান যায় নাকি? ভাজিতেও তো লবণ বেশি। মোটা মহিলাটি একটা বিরক্তিসূচক মুখভঙ্গি করল। মুকুল আমার প্লেটে রুটি আর আলু ভাজি তুলে দিল। সাত সকালে এই মহিলা কোথা থেকে আমদানি হলো আমি ঠিক বুঝলাম না। খাবার মুখে তুলতেই যাচ্ছিলাম, এর মধ্যে আমার শাশুড়ি হুংকার দিয়ে উঠলেন, ওই মাথারি, চিনি কি বাড়ি থেকে লয়ে আইসো? হালুয়ার মধ্যে কেউ এত চিনি দেয়? এবার বোধহয় মহিলার ধৈর্যের বাঁধ ভাঙল। সে বেশ উচ্চস্বরেই বলল, যতটুকু সুজি ততটুকুই তো চিনি দিছি, এমনই তো দিই। ওই বেটি, গলা নামায়া কথা ক। আমি নীরব দর্শকের মতো দুজনের নাটক উপভোগ করছিলাম। মুকুলের দিকে তাকিয়ে দেখলাম ও খাবারে অতিরিক্ত মনোযোগী। যেন এত উপাদেয় খাবারের জীবনে আর খাওয়ার সুযোগ হয়নি। তাদের দৃশ্য তখনই চলছে। জবনী কাপাত হয়নি। এক পর্যায়ে মোটা মহিলা দাঁত মুখ খিচিয়ে বলল, ভাইজান, এমন হইলে কিন্তু আমি আর কাম করুম না। উনি তৎক্ষণাৎ উত্তর দিলেন, করিস না। কে তোরে পায়ে ধরে সাজছে? মুকুল এবার মুখ তুলে বলল, মা, অনেক ঝামেলা করে দারণকে বলে ওকে জোগাড় করেছি। একটু শিখিয়ে টিকিয়ে নেন, অন্তত যতদিন রেবানা আছে। আমার শাশুড়ির চকিতে একবার আমার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বললেন, না এলে নাই, আমার তিনটা মোটে মানুষ। কি এমন কাম? এত বড় বাড়ি, পরিষ্কার করার জন্য তো একজন লাগে। ধোয়া মোছা করুক, রান্ধনের দরকার নাই। ওই গুয়ের খাউন খাইতে চায় না। মুকুল গম্ভীর গলায় বলল, দরকার আছে। এখন নিশ্চয় আপনি রান্না করতে বসবেন না। কেন, তোর বইয়ের হাতে কি মেহেন্দি লাগছে? আমি আর তুলি বাইরে যাব, ফিরতে রাত হবে। আপনি কি খেতে চান খালাকে বলে দিন, কি করে করতে হবে বুঝিয়ে দিন। একদিন আমি কষ্ট মষ্ট কইরা চালায় এলোমো, এরে বিদায় কর। না মা, রেবা না আসা পর্যন্ত ওই থাকবে। তুলি এসব করতে পারবে না। আগামী সপ্তাহ থেকে ওর মাস্টার্সের ক্লাস শুরু হবে। আমি চট করে কিছু বলতে পারলাম না। মুকুল এত খবর কোথা থেকে পেল? নিশ্চয়ই তিথি বলেছে। বাবা অবশ্য বিয়ের আগে ওর মা আর ফুপুদের বলেছিল যেন আমাকে মাস্টার্স করার সুযোগ দেয়। এরপর পাশ করে চাকরি বাকরি করব কি না তা পরে ঠিক করা যাবে। মা অবশ্য এ নিয়ে কথা বাড়াতে চেয়েছিল, কিন্তু বাবা দেয়নি। আমিও গা করিনি। কি লাভ ঝামেলা করে? সবাই এক, 19 আর 20। মুকুল না হয়ে মকবুল হলেও এই হতো। বেটা ছেলে সবাই এক। যদিও মুকুল সব রকম চেষ্টাই করেছে যেন আমি এখানে ভালো থাকতে পারি, কিন্তু ইয়ার কয়দিন। আমার সঙ্গে এখনো সুবিধা করতে পারিনি। তাই ভালো মানুষের ভঙ্গ ধরে আছে। দুদিন পরে আসল চেহারা বেরিয়ে আসবে। তবে এত কিছুর পরেও মকুলের প্রতি আমার ঋণ ক্রমেই বাড়ছে। আজও যেটা করলো আমি আশা করিনি। ওর মা হয়তো ধরে নেবে আমি ওকে বলে এসব করিয়েছি। যাক, ওদের ব্যাপার, ওরা বুঝো। আমি আনমনা হয়ে এসব ভাবছিলাম। খাওয়ায় মনোযোগ নেই। মকুল বোধ হয় সেটা লক্ষ্য করেই বলল, তুলি, খেতে ইচ্ছে না হলে খেও না। আমার শাশুড়ি বাঁকা হেসে কিছু বলতে যাচ্ছিলেন। আমি তার আগে বললাম, না, খাচ্ছি তো। হালুয়া অসাধারণ হয়েছে খালা। রুটিটাও নরম তুলতুলে। সিদ্ধ আটা, তাই না? হ ভাবি। খালাম্মার যেন কেন পছন্দ হইল না, বুঝলাম না। ওই বেটি, কথা কম ক। যা ফ্রিজ থেকে মুরগি বাই করে ভিজা, আর পেঁপেটা চিকন করে কাট। খালা গজগজ করতে করতে রান্নাঘরে চলে গেল। মুকুল উপরে যাওয়ার আগে বলল, তুলি খাওয়া হলে রেডি হয়ে নাও। আমি কথা বাড়ালাম না। চা খেতে ইচ্ছে করছে, কিন্তু পরিস্থিতি অনুকূলে না। এখন চায়ের কথা বলে আবার কি ঝড় শুরু হয়? বাইরে বের হলে বরং মুকুলকে বলবো মালাই চা কিনে দিতে। একটু অবাক লাগলো। আমি কি ওর প্রতি একটু বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছি? নিজের প্রতি নিজেরই একটু বিরক্ত লাগলো। ওর সঙ্গে কোথাও যেতে ইচ্ছে করছে না, কিন্তু বাসায় থাকার কথা ভাবতেও পারছি না। আজ রিক্সা না নিয়ে আমরা গাড়ি নিয়ে বের হলাম। মুকুল কেমন গম্ভীর হয়ে আছে। আমরা কোন দিক যাচ্ছি বুঝতে পারছি না। জিজ্ঞেস করতেও ইচ্ছা করছে না। চা খাবে তুলি? খাওয়া যায়। আজও আমরা রবীন্দ্র সরোবরে দাঁড়িয়ে চা খেলাম। মুকুল সেদিনের মতো আমার সঙ্গে গল্প করলো না। দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলতে লাগলো।
কি নিয়ে কথা হচ্ছিল জানি না। গাড়িতে বসার পরও কেমন চুপ করে রইল। তারপর আচমকা বলল, আমার উপহারটি কি তোমার পছন্দ হয়নি তুলি? হয়েছে তো, হবে না কেন? বলতে বলতে আমি নাকের উপর হাত রেখে চমকে উঠলাম। আমার নাক ফুলটা নেই। এমন তো হবার কথা নয়। নানু ভাই বলতো সোনার গয়না হারানো অশুভ লক্ষণ। আমি ভয় পাওয়া গলায় বললাম, সে কি? আমার নসপিন কোথায় গেল? হায় আল্লাহ, কোথায় হারালাম আমি? আমার অবস্থা দেখে মুকুল হেসে ফেলল। তারপর আমার হাতটা টেনে নিয়ে পকেট থেকে নোজপিনটা বের করে আমার হাতে রাখলো। আমি অবাক হয়ে বললাম, কোথায় ছিল এটা? বিছানার পাশে মেঝেতে পড়েছিল। আমি ওটা পড়তে পড়তে বললাম, আগে বললে না কেন? এমনি স্পষ্টই বোঝা যাচ্ছে ওর মন খারাপ হয়েছে। আমার কিছু বলা উচিত। হয়তো কোমল কিছু কথা, কিন্তু বলতে ইচ্ছে করছে না। আমি খুব ধৈর্য ধরে অপেক্ষা করছি ওর মুখোশটা কখন খসে পড়ে সেটা দেখার জন্য। ও কিছুক্ষণ অপেক্ষা করে গাড়ি স্টার্ট দিল। আমরা যখন শহর ছেড়ে অনেকটা দূরে চলে এসেছি, তখন আমি আস্তে আস্তে বললাম, আমরা কোথায় যাচ্ছি? তোমার জন্য কিছু অর্ডার করেছিলাম, সেটা আনতে। আমি আর কিছু জানতে চাইলাম না। তবে এইরকম শহরতলিতেও আমার জন্য কি অর্ডার করতে পারে, সেটা জানতে ভীষণ কৌতূহল হচ্ছিল। আর যখন জানতে পারলাম, তখন আমি এত বেশি খুশি হলাম যে স্থান কাল পাত্র ভুলে মাঝ রাস্তায় আমি এই কঠিন হৃদয় তমালিকা কাইসার ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার মাস্টার্সের ক্লাস শুরু হয়েছে। প্রথম দিন মুকুল আমাকে পৌঁছে দিয়ে এসেছে। বোধহয় ইচ্ছে করে কাজটা করেছে, কারণ তার মায়ের চরিত্র সে খুব ভালো করেই জানে। বেরোনোর সময় অবশ্য আমার শাশুড়ি একটু ঝামেলা করার চেষ্টা করেছিলেন, তবে মুকুল আগে থেকেই সেটার জন্য প্রস্তুত ছিল। একেবারে তৈরি হয়ে নিচে নেমে নাস্তার টেবিলে বসে ঘোষণা দিলাম। অবশ্য কদিন আগে থেকেই বলছিল, কিন্তু উনি শুনেও না শোনার ভান করছিলেন। আমাদের বাড়িতে মানে মোগলদের বাড়িতে আর কি, এখন ওই মোটা মহিলায় নিয়মিত কাজ করছে। তার নাম নাজনীন। এটা অবশ্য আরেকটা নাম। আমার শাশুড়ি তাকে অপছন্দ করার, তার নিজের নাম মেহেরিন, মেহেরিন জামান। হুট করে কেউ শুনলে মনে করবে দুই বোন। এছাড়া আর একটা কারণও অবশ্য আছে, নাজু আপা। এই নাম আমি তাকে দিয়েছি। তাকে খালাম্মা বলে ডাকে, মুকুলকে ভাইজান, আর আমাকে ভাবি। ভদ্রমহিলার বয়স আমার শাশুড়ির সমসাময়িক হবে, কিংবা বেশিও হতে পারে। অবশ্য বলা যায় না, উনি কিটো রাইড করে নিজেকে করে বেশ ফিট রেখেছেন। বয়স বোঝার কোনো উপায় নেই। তাছাড়া আগেও বলেছি ভদ্রমহিলা বেশ সুন্দরী। এখন ছিপছিপে হতে আরো সুন্দর লাগে। অবশ্য যতক্ষণ পর্যন্ত মুখটা বন্ধ থাকে। একবার মুখ খেলে গেলেই কেল্লা ফতে। মুকুল আমাকে কলেজের সামনে নামিয়ে দিল। গাড়ি থেকে বের হবার কোনো প্রয়োজন ছিল না, তবু বোধহয় ইচ্ছে করে বের হলো। আমাকে বিদায় জানানোর ভান ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ও কি চাইছে? কলেজের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোকে দেখো। হলোও তাই। গেটের কাছে দাঁড়িয়ে থাকা জুনিয়র মেয়েগুলো সব ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আমার একটু বিরক্ত লাগলো। এত তাকানোর কি আছে? আমি নিজে একবার তাকিয়ে দেখলাম। মুকুলকে বেশ ভালো দেখাচ্ছে। কেমন একটা নায়ক নায়ক ভাব। নিজের উপর খুব রাগ হলো আমার। অবশ্য রাগ হওয়ার কিছু নেই। মুকুল দেখতে ভালো, এতে কোনো সন্দেহ নেই। তবে যে জিনিস বাইরে থেকে যত সুন্দর, তার ভেতরটা ততটাই কুৎসিত। আমি গেটের কাছে পৌঁছে একবার পেছন ফিরে দেখলাম মুকুল ড্রাইভিং সিটে গিয়ে বসেছে। আমাকে দেখে হাত নাড়ল। তারপর হুশ করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। অফিস রুমে কিছু ফর্মালিটি সেরে ক্লাসে পৌঁছাতে বুঝলাম মেয়েরা সব ওৎ পেতে বসে আছে আমার বিবাহোত্তর জীবনের মুখরোচক গল্প শোনার জন্য। আমি যতই বাড়িঘর, শাশুড়ি কিংবা অন্যান্য গল্প করতে চাই, ততই তারা গল্পের মোড় ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এক জায়গায়। আমি প্রচণ্ড বিরক্ত হলেও বাইরে সেটা প্রকাশ করলাম না। অহেতুক মেয়েরা ভাববে আমি ভাব দেখাচ্ছি। আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্যই বোধ হয় ফোনে একটা টেক্সট মেসেজের শব্দ এলো। দেখলাম মুকুল মেসেজ করেছে। জানতে চেয়েছে কখন সেসবে ড্রাইভারকে পাঠাবে। আমাকে মেসেজ পড়তে দেখে অন্য মেয়েরা গা টিপে টিপে হাসাহাসি করছিল। আমি পাত্তা না দিয়ে উঠে গেলাম। বললাম, সোসিওলজি ডিপার্টমেন্টে যাচ্ছি তিথির সঙ্গে দেখা করতে। আমার আর তিথির বন্ধুত্বের ব্যাপারে সবাই জানে, কাজেই কেউ আর কোনো কথা বলল না। সোসিওলজি ডিপার্টমেন্টে গিয়ে জানতে পারলাম আজ ওদের কোনো ক্লাস নেই। মনটা কেমন খারাপ হয়ে গেল। হঠাৎই কেমন ফাঁকা ফাঁকা লাগতে লাগলো। আমি ফোন বের করে তিথিকে কল করার বদলে মুকুলকে মেসেজ করলাম। একটু আগে ওকে বলেছিলাম তিথির সঙ্গে ফিরব। লিখলাম তিথি আসেনি। আমার আরেকটা ক্লাস বাকি আছে, শেষ করে রিক্সা নিয়ে চলে যাব। গাড়ি পাঠানোর দরকার নেই।
মুকুলের বোধহয় অফিসে কোনো কাজকর্ম নেই। তৎক্ষণাৎ জবাব এলো, ক্লাসের পর অপেক্ষা করো, আমি আসি। আমার অসম্ভব বিরক্ত লাগছে। কি দরকার ছিল মেসেজ করার? সবকিছু কি জানাতেই হবে? নিজের ওপর রাগ হচ্ছে ভীষণ। তাছাড়া অফিস পেলেও আসবে বা কি জন্য? আমি আবারও মেসেজ করলাম, অফিস পেলে আসার দরকার নেই। মুকুল সঙ্গে সঙ্গে জবাবে লিখল, আজ বৃহস্পতিবার, হাফ ডে। আজীব ব্যাপার, আজকাল মনে হচ্ছে সপ্তাহে একাধিক বৃহস্পতিবার আসছে। এই তো সেদিন বৃহস্পতিবার ছিল। মুকুল হাফ ডে অফিস করে ফিরে এসে আমাকে ঘর মুছতে দেখে তোলকালাম করলো। এরপর শুক্রবার দিন আমরা ঘুরতে গেলাম। সেদিনের পর থেকে আমি নিজেকে খুব গুটিয়ে ফেলেছি। সেদিন আমি দুটো বিশাল ভুল করেছি। এ ধরনের ভুল আর করা যাবে না। সেদিন গাড়ি নিয়ে অনেকক্ষণ শহরতলির এদিক ওদিক ঘোরাঘুরির পর মুকুল একটা বিশাল বাড়ির সামনে এসে দাঁড় করিয়েছিল। ও নিজে গাড়ি থেকে নেমে বাইরে চলে গেল। আমাকে একবার কিছু বলল না পর্যন্ত। কিছুক্ষণ বসে থেকে আমিও নামলাম। বিশাল বড় বাড়ি, সামনে লোহার গেট, ভেতরে বিস্তৃত উঠান দেখা যাচ্ছে। গাড়ি বারান্দা পার হয়ে তারপর মূল বাড়ি। মুকুলকে দেখা যাচ্ছে গেটে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে। তারপর দুজন একসঙ্গে বেরিয়ে এলো। ওর সঙ্গে সমবয়সী আরেকটা ছেলে। কাছে এলে মুকুল পরিচয় করিয়ে দিল, ফরহাদ। ও আমার বউ তুলি। আমি তার দিকে তাকিয়ে হাসি মুখে বললাম, আসসালামু আলাইকুম ফরহাদ ভাই, কেমন আছেন আপনি? আমার অতিরিক্ত আন্তরিক ব্যবহার দেখে ভদ্রলোক একটু হকচকিয়ে গেলেন। অবশ্য নিজেকে সামলে নিয়ে বললেন, জি ভাবি, ভালো আছি। আসেন, ভেতরে আসেন, চা খেয়ে যান। আমরা একটু আগে চা খেয়েছি। ফরহাদ ভাই তাহলে শরবত আর দুপুরে লাঞ্চ। মুকুলের বোধ হয় আমাদের হেতু আলাপ পরিচয়টা ভালো লাগছিল না। তাই উপসংহার টানতে বলল, না, আমাদের আরেক জায়গায় যেতে হবে। ওখানে গিয়ে লাঞ্চ করব। আজ আসি ফরহাদ। আরে যাবি তো, এত তাড়া কিসের? ভাবিকে উপহারটা দে। ফরহাদ ভাই একটা ছোট্ট বেটির ঝুড়ি মুকুলের হাতে এগিয়ে দিল। মুকুল ঝুড়িটা আমার হাতে চালান করে দিয়ে বলল, দেখো তো তুলি, পছন্দ হয় কিনা। আমার তর্স হয়েছিল না দেখার জন্য যে এর মধ্যে কি আছে, কিন্তু কেন যেন ভয় করছিল। ছোট্ট একটা ঢাকনা দেওয়া বেতের ঝুড়ি, কি থাকতে পারে ভেতরে? ফুলের ঝুড়ি হলে তো ফুলগুলো বাইরে থেকেই দেখা যেত। আমি কাপা হাতে ঝুড়িটা নিয়ে ঢাকনা খুলে হতভম্ব হয়ে গেলাম। ভেতরে ছোট্ট ফুটফুটে সাদা তুলতুলে একটা বিড়াল ছানা, ঠিক আমার টুকটুকির মতন। ছোটবেলায় নানু ভাই আমাকে উপহার দিয়েছিল এরকম একটা বিড়াল ছানা। আমি ওর নাম রেখেছিলাম টুকটুকি। নানু ভাই মারা যাবার পর যখন আমরা বাড়ি বদল করে লালমাটিয়ায় যাই, সে সময় ওকে কি করা হয়েছিল আমি জানি না, কিন্তু আমি আর ওকে দেখিনি। কত রাত গেছে, আমি ঘুমের মধ্যে হাত বাড়িয়ে আমার টুকটুকিকে খুঁজেছি কিন্তু পাইনি। আজ হঠাৎ করেই এই ছোট্ট তুলতুলে বিড়াল ছানাটা আমাকে বহু বছর পেছনে নিয়ে গেল। যে আমি পণ করেছিলাম কোনোদিন কাঁদবো না, এমনকি বিয়ের দিন পর্যন্ত কাঁদিনি, সে আমি হঠাৎ করেই টের পেলাম আমার দু চোখ দিয়ে জলের ধারা নেমেছে। আমি এক হাতে বিড়াল ছানাটাকে তুলে নিয়ে অন্য হাতে মুকুলকে জড়িয়ে ধরলাম। কয়েক সেকেন্ড মাত্র। নিজেকে সামলে নিয়ে আমি কয়েকবার পিছিয়ে যেতে দেখলাম মুকুল হতভম্ব মুখ করে তাকিয়ে আছে। আর ফরহাদ ভাইয়ের ঠোঁটে মিটি মিটি হাসি। যতই অপ্রস্তুত হই না কেন, আমি কখনোই সেটা বাইরে জাহির করি না। আজও করলাম না। ওদের দুজনকে সম্পূর্ণ অগ্রাহ্য করে টুকটুকে ঝুড়ির ভেতর রেখে গাড়িতে উঠে বললাম, আজ আসি ফরহাদ ভাই, আপনাকে অনেক কষ্ট দিলাম। অসংখ্য ধন্যবাদ ফরহাদ ভাই। হেসে হাত নাড়লেন। মুকুল ড্রাইভিং সিটে এসে বসেছে। ওর হতভম্ব ভাব এখনো কাটেনি। রাগে দুঃখে তখন আমার হাত কামড়াতে ইচ্ছে করছে। এত বড় ভুল আমি কি করে করলাম? এতটা আবেগপ্রবণ তো আমার হবার কথা নয়। ও ড্রাইভ করতে করতে একটু পর পর আমার দিকে তাকাচ্ছে, হয়তো বোঝার চেষ্টা করছে বিষয়টা কি। আমি ওকে একেবারে গুরুত্ব দিচ্ছি না। টুকটুকি কিনে ব্যস্ত হয়ে আছি। যদিও ভেতরে ভেতরে আমার তখন ইচ্ছে করছে নিজের দোগালে দুটো কষে থাপ্পড় মারতে। এরকম একটা কাজ আমি কি করে করলাম, সেটাও আবার মাঝ রাস্তায়, এত মানুষের সামনে। আর ওই বদমাইশ ছেলে ফরহাদ আমাকে দেখে মুচকি মুচকি হাসছিল। আমি ঠিক করলাম জীবনে আর এই কাজ করা যাবে না। যদি করি তাহলে নিজের গালে দুইটা জুতার বাড়ি মারব। যেন তেন জুতা নয়, একেবারে বাটার জুতা। যদিও দিন শেষে আমার আফসোস হচ্ছিল যে কেন বাটার জুতা পরে আসিনি। কারণ দুপুরের পর এই ভুলটা আমি আবারও করলাম। চলবে গল্প, ভুল সত্য, প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।